আপনাকে কার গল্প যেন বলবো ভাবছিলাম। হ্যাঁ, নন্দিতা সেনের গল্প। নন্দিতাকে আপনি হয়তো চেনেন, না চিনলেও তাকে দেখেছেন নিশ্চয়ই। সেই যে খুব সাধারণ দেখতে মেয়েটি, মুখ জুড়ে দুটি মস্ত বড় বড় চোখ। রোববার সকালে গিটার হাতে নিয়ে গানের স্কুলে যায় যে মেয়েটি, হয়তো সেই নন্দিতা সেন। কিংবা শনিবার সন্ধেবেলা ছাতের উপর একলা বসে আকাশের দিকে তাকালে এক ফালি চাঁদের কাছাকাছি যে দেখা যায় দপদপে সন্ধ্যা তারা, সেও নন্দিতা সেন হতে পারে। সবাই বলে নন্দিতা মেয়েটি ভীষণ দুষ্টু, খুব চটপটে, চোখে মুখে কথা বলে। যে কোনো ঝিমিয়ে পড়া আসর জমিয়ে তুলবার জন্যে সে একাই যথেষ্ট। অরুন্ধতির জন্মদিনে গিয়েছিলাম, গিয়ে দেখি যদিও এসেছে অনেকেই, বেশি কথাবার্তা বলছে না কেউ, সবাই চুপচাপ, যেন কোনো মহাপুরুষের দেহান্তরের পর শোকসভা বসেছে। নন্দিতা এলো, 3 মিনিটের মধ্যেই দেখি সেই শোকসভা কলেজের কমন রুমে ক্লাস পালানো মেয়েদের মজলিসের মতো জমজমাট হয়ে উঠেছে। সারাদিনের কাজের শেষে সন্ধেবেলা বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকবার সময় হঠাৎ যদি মনে হয় ঘরের ভিতর একদল চড়ুই পাখি খুব কিচিরমিচির করছে, ঘরের ভেতর শু শু করে তেড়ে যাবেন না, কারণ ওরা চড়ুই পাখি নয়, ওরা নন্দিতা আর তার বন্ধুরা। যদি কোনো ছুটির দিনে দেখতে পান নিরিবিলি পথের একপাশে 3-4 জন ছেলের সঙ্গে নন্দিতাকে জটলা করতে দেখে অশান্ত উৎকণ্ঠ হয়ে উঠেছেন পাড়ার 2-3 জন পেনশন পাওয়া বৃদ্ধ, তাঁদের বলে দেবেন ব্যস্ত না হতে, কারণ নন্দিতার সঙ্গে গল্প করতে বসলে ছেলেরা ভুলে যায় যে নন্দিতা মেয়ে, আর নন্দিতা ভুলে যায় যে ওরা ছেলে। নন্দিতা একাই কথা বলে আর ওরা শোনে, কথা বলার অবকাশ পায় না কেউ, কারণ নন্দিতার সামনে কথা বলার চেষ্টা করা আর নায়াগ্রা ফলসের সঙ্গে কথা বলার চেষ্টা করা একই কথা। শুধু একটি লোকের সঙ্গে নিরিবিলি বসলে নন্দিতা কোনো কথা বলে না, সে আমার বন্ধু চঞ্চল মুখার্জি। আর 10 জনের সামনে চঞ্চলের সঙ্গে গল্প করে, খুব হালকা হয়ে, খুব সহজ হয়ে, খুব দিলখোলা হয়ে। কিন্তু চঞ্চলের সঙ্গে একলা হলেই নায়াগ্রা ফলস তুষারমৌলি মাউন্ট এভারেস্টের মতো নিবিড় নিস্তব্ধ হয়ে সুদূর হয়ে ওঠে। তখন কথা বলে শুধু চঞ্চল নামে সেই ছেলেটি, কথা বলে সন্ধ্যার হাওয়ায় ঝিরঝির গাছের পাতার মতো, শ্রাবণ অপরাহ্নের এক পশলা বৃষ্টির মতো। খুব আস্তে আস্তে জিজ্ঞেস করে, কাউকে কিছু না জানিয়ে তোমার আমার মধ্যেই কথাটা গোপন রেখেই 2 বছর কেটে গেল নন্দিতা, আর কতদিন? নন্দিতা চুপচাপ রুমাল দিয়ে ইঁদুর তৈরি করে। চঞ্চল বলে, তোমার মাকে বললে উনি কি রাজি হবেন না? নন্দিতা রুমালের ইঁদুর হাতের উপর রেখে ইঁদুরের পিঠে হাত বুলায়। চঞ্চল বলে, আমায় কি তোমার আর ভালো লাগছে না আজকাল? রুমাল দিয়ে তৈরি ইঁদুর হাত থেকে পিছলে পালিয়ে যেতে চায়, তাকে ধরে ফেলে আবার তার পিঠে হাত বুলোতে থাকে নন্দিতা। চঞ্চল বলে যায়, শোনো, আমি বললে তোমার মা রাজি হবেন না হবেন, সুতরাং যা বলার তুমিই বলবে। নন্দিতা ইঁদুরের মুন্ডু আর ল্যাজ ধরে দুদিকে টানল, ইঁদুর আবার রুমাল হয়ে গেল। রুমাল দিয়ে মুখ মুছল নন্দিতা। চঞ্চল বলল, তুমি যদি বলো তো আমিও সঙ্গে থাকব। নন্দিতা পেন্সিল দিয়ে একটি ম্যাগাজিনের মলাটে মেয়ের ছবির মুখে গোপ আঁকতে লাগলো। চঞ্চল জিজ্ঞেস করল, আমার কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? মেয়ের ছবিতে গোপ আঁকা হয়ে গেল, এবার দাড়ি আঁকতে লাগলো নন্দিতা। চঞ্চল রাগ করে বলল, এরকম চুপ করে থাকলে আমি আর তোমার সঙ্গে কথা বলবো না বলে দিচ্ছি। তখন নন্দিতা একটু মুখ টিপে হাসল, বলল, গোপ দাঁড়ি আঁকার পর এই মেয়েটিকে কীরকম দেখাচ্ছে বলো তো? চঞ্চল তখন রাগ করে উঠে চলে গেল। একবার ভাবল হয়তো নন্দিতা পেছন থেকে ডাকবে, কিন্তু নন্দিতা মাউন্ট এভারেস্টের মতো পাষাণ, একবারও ডাকল না। এরকম বহুবার হয়েছে, বহুবার চঞ্চল রেগে উঠে চলে এসেছে, আমার কাছে এসে বলেছে, নন্দিতাকে নিয়ে আর পারি না, কি করব বলো?
এরকম বোকা হয়ে কেউ এসে যদি পরামর্শ চায় তখন নিজেকে খুব বুদ্ধিমান মনে হয়। মনেও থাকে না যে এরকম বোকামির অভিজ্ঞতা শুধু চঞ্চলের একলার নয়। নিজের অতীত সম্পূর্ণ বিস্মৃত হয়ে আপনি তাকে যে পরামর্শ দিতেন আমিও তাই দিই। বিজ্ঞের মতো বলি, কি আর করবে, হয় তাকে সম্পূর্ণ বিশ্বাস করে চুপ করে বসে থাকো, তা নইলে তার আশা একেবারে ছেড়ে দাও। চঞ্চল তখন বলে, সে যদি বলতো হ্যাঁ, আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করে চুপ করে বসে থাকতাম। সে যদি বলতো না, আমি তার আশা একেবারে ছেড়ে দিতাম। কিন্তু সে যে কিছুই বলে না। আমি বললাম, হয়তো তোমায় আর তার ভালো লাগে না। চঞ্চল ঘাড় নাড়ল, উত্তর দিল, সে হতেই পারে না, নইলে সে আমার কাছে একলা এসে বসতো না কিছুতেই। মুখে সে কিছুই না বলুক, তার চোখ দেখে তো তার মনের কথা সবই বুঝি। এ কথা শুনে আমার হাসি পেল। মনে হলো এই চঞ্চল ছেলেটি কি ভীষণ বোকা, ভয়ানক বোকা, অসম্ভব বোকা। চঞ্চল বলে গেল, সে জানে যে আমাকে ছাড়া ওর চলবে না, আমিও জানি যে ওকে ছাড়া আমার চলবে না। আমি জানি যে সে জানে, সেও জানে যে আমি জানি। আমি জানি যে সে জানে যে আমি জানি, সেও জানে যে আমি জানি। কি বলছিলাম, সব গুলিয়ে গেল। যাই হোক, এটা আমাদের সমস্যা নয়। সমস্যা হলো এই যে 2 বছর এমনি এমনি কেটে গেছে, আর নয়, এবার সানাই বাজানোর লগ্ন ঠিক করতে হবে। কিন্তু এ ব্যাপারেই নন্দিতা হ্যাঁ না কিছুই বলছে না। আমি যদি বলি আমি গিয়ে তোমার মা বাবাকে বলছি, সে বলে না। আমি যদি বলি তুমি গিয়ে বলো, তখনও বলে না। যদি বলি চলো তুমি আর আমি দুজনে মিলে গিয়ে বলি, তখনও ঘাড় নাড়ে। আমি জিজ্ঞেস করলাম, কেন? চঞ্চল উত্তর দিল, কারণ খুব সহজ, ওর মা বাবা কিছুতেই রাজি হবেন না। আমি বললাম, তাহলে তো মিটেই গেল। চঞ্চল চটে গেল। মিটে গেল কীরকম, অত সহজে? আমি বলতে চাই, চলো আমরা দুজনে মিলে বলি। ওর বাবাকে নয়, উনি এককালে কুস্তি টুস্তি করতেন। ওর মাকে গিয়ে বলি, উনি নিশ্চয়ই বলবেন না। তখন আমরা দেখিয়ে দেব মা বাবা রাজি না হলে কি আসে যায়। আমি যখন রাজি, নন্দিতা যখন রাজি, তখন কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। পৃথ্বীরাজ সংযুক্তার কথা ভেবে দেখো, সুভদ্রার কথা ভেবে দেখো, আমার পিস্তুত ভাইয়ের কথা ভেবে দেখো, তোমার মাস্তুত বোনের কথা ভেবে দেখো। মা বাবা রাজি হয়নি বলে কোনো দিন কোনো কিছু আটকেছে নাকি? কিন্তু আমার এসব কথার উত্তর নন্দিতা দেয় না। ও চুপচাপ বসে রুমাল দিয়ে ইঁদুর বানায়, তা নইলে ম্যাগাজিনের মেয়ের ছবিতে গোপ দাঁড়িয়ে আঁকে। আমার একবার ওকে বলার ইচ্ছে হলো যে আমিও একজনকে চিনতাম যে রুমাল দিয়ে ইঁদুর বানাতো। আপনিও নিশ্চয়ই একজনকে চেনেন যে এরকম সমস্যা সংকুল পরিস্থিতিতে সিনেমা স্টারের ছবিতে গোপ দাঁড়িয়ে আঁকে। আর সবারই সেই একই পরিণতি, যা নিয়ে আর যাই হোক সিনেমার গল্প হয় না। কিন্তু চুপচাপ বসে রইলাম, কারণ একদিন আমিও বুঝতে চাইনি, আপনিও বুঝতে চাননি, আজ চঞ্চলও বুঝতে চাইবে না। চুপ করে রইলাম, চঞ্চলও চুপ করে রইল। আমি সিগারেট ফুঁকলাম, চঞ্চল সিগারেট ফুঁকলো। আমি চা খেলাম, চঞ্চলও চা খেলো। তারপর চঞ্চল উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ঘোষণা করলো, আর নয়, অনেক অপেক্ষা করেছি, কালই এর একটা এসপার ওসপার করতে হবে। 3-4 দিন পর একদিন সন্ধেবেলা চঞ্চল যখন আমার কাছে এলো, তখন তার মুখ গ্রাহকের ঠিকানা ভুলে যাওয়া কাবুলিওয়ালার মুখের মতো অন্ধকার। বাহিরে তখন খুব মেঘ করেছে, থেকে থেকে দমকা ঝড়। সারাদিনের প্রচণ্ড গরমের পর কালবৈশাখীর পাগলামির পালা। আকাশের এপার থেকে ওপার বিজলি চমকে গেল। চোখ মেলে তাই দেখতে দেখতে চঞ্চল বলল, পরশু নন্দিতাকে বলেছিলাম। কি বলেছিলে? আমি জিজ্ঞেস করলাম। ওকে বলেছিলাম, আমার মনে হয় এবার তোমার মাকে সব খুলে জানানো উচিত। তোমার যদি লজ্জা করে তো আমি বলবো।
শুনে সে কি বলল জানো? কি বলে মেয়েরা, মাথা নিচু করে করে আঙুলে আঁচলের খুঁট জড়াতে জড়াতে বলে, আমি জানি না, তুমি যা ভালো বোঝো করো। না, সে কথা নন্দিতা বলল না। সে বললে, যাও বলগে যাও। না না, আমার মতো এরকম মোলায়েম গলায় নয়। সে বললে খুব কড়া গলায়, ধমকে বললে, যাও বলগে যাও। এই এমনি করে। আমি আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। এমন রাগ হয়েছিল কাল, জানো, সারাদিন কিছু খেতে পারিনি। বিকেলবেলা শুধু দিদির বাড়ি গিয়ে একটা টোস্ট খেয়েছি, ব্যাস। অনেকক্ষণ চুপ করে রইল চঞ্চল। বাহিরে ঝমঝম করে বৃষ্টি নামল। সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, এবার কি করব বলো? কি আর করবে, আমি বললাম। এই সামান্য ব্যাপার নিয়ে অত ভেবো না। জীবনে কত নন্দিতা আসে, কত নন্দিতা যায়। চঞ্চল ভারী গলায় উত্তর দিল, কিন্তু এই নন্দিতার মতো নন্দিতা আর হয় না। আমি বললাম, তাই প্রত্যেকবার মনে হয়। এবার আরেকটি নন্দিতার সঙ্গে ভাব করো, দেখবে নতুন নন্দিতাকে পুরনো নন্দিতার চাইতে আরও ভালো নন্দিতা বলে মনে হচ্ছে। নতুন নন্দিতা? অবজ্ঞা প্রকাশ করল চঞ্চল। তারপর হঠাৎ মট করে উঠে বসল, বলল, নতুন নন্দিতা? নতুন নন্দিতা? আরে কি আশ্চর্য ব্যাপার! আজই আমার সঙ্গে নন্দিতা নামের একটি মেয়ের সঙ্গে আলাপ হলো। এ নন্দিতা চক্রবর্তী, আমার মামাতো বোনের ননদ। নতুন নন্দিতা? দি আইডিয়া! বলে চঞ্চল হাতে তুড়ি দিলে। আমি অবাক হয়ে চঞ্চলের মুখের দিকে তাকালাম। চঞ্চল বলে গেল, বুঝলে না, দেখো, নন্দিতা আমার সঙ্গে যতই রুক্ষ ব্যবহার করুক, ও জানে যে ওকে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া ওর চলবে না। কিন্তু আমি তার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে অন্তরঙ্গ নই বলে, সে আমার সম্বন্ধে খুব নিশ্চিন্ত বলে, আমার সঙ্গে অত কড়া হতে তার বাধল না। আজ যদি সে দেখে পৃথিবীতে সেই একটিমাত্র নন্দিতা নয়, আমার জীবনে অন্য কোনো নন্দিতাও আসতে পারে, তখন কি সে ওরকম ব্যবহার করতে পারবে আমার সঙ্গে? তখন তার চোখে দেখব সাতসাগরের জল। তখন সে বলবে, আর কতদিন? মাকে তুমি এখনো বলছো না কেন? তুমি না বললে আমি গিয়ে বলবো বলে দিচ্ছি। যাক, এবার পথের সন্ধান পাওয়া গেছে। চঞ্চলের চাইতে অনেক বেশি জীবন আপনিও দেখেছেন, আমিও দেখেছি। সুতরাং ওর কথা শুনে আপনি যেরকম একটু হেসে চুপ করে থাকতেন, আমিও তেমনি একটু হেসে চুপ করে রইলাম। কেটে গেল কয়েক মাস। চঞ্চল কোনোদিন নন্দিতার প্রসঙ্গ তুলল না, আমিও কিছু জিজ্ঞেস করিনি। চঞ্চলকে এখানে ওখানে সেখানে দেখেছি আর একটি ঝকঝকে মেয়ের সঙ্গে। আঁচ করে নিয়েছি এই বোধহয় চঞ্চলের মামাতো বোনের ননদ নন্দিতা চক্রবর্তী। আর আমাদের নন্দিতা সেনকেও দেখেছি আপনার বাড়ি, আমার বাড়ি আর এ বাড়ি ও বাড়ি হইচই করতে। রোববার সকালবেলা গিটার হাতে করে গানের স্কুলে যেতে, শনিবার সন্ধেবেলা ছাদের ওপারের আকাশে এক ফালি চাঁদের পাশে সন্ধ্যা তারা হয়ে ঝিকমিক করতে। তারপর বর্ষা, শরৎ, শীত কেটে গিয়ে একদিন কলকাতায় বসন্ত এলো। রঙের আগুন লাগলো পথের দুপাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বুগেনভিলিয়া গাছে গাছে। আপনার জানালার ওপারে যে তাল গাছটি, সেখান থেকে ভেসে এলো কোকিলের কূজন ধ্বনি। আর আমার বাড়ি এসে উপস্থিত হলো চঞ্চল নামে সেই ছেলেটি। এসে বললে, আমি স্থির করেছি নন্দিতাকে বিয়ে করব। আগের সেই সেন নামে সেই নন্দিতাকে নয়, এখনকার এই চক্রবর্তী নামে এই নতুন নন্দিতাকে। এ অনেক ভালো, অন্য সবার সামনে চুপ করে থাকে, কোনো কথা বলে না, কিন্তু আমার সঙ্গে একলা থাকলে খুব কথা বলে। ওকে অবশ্যই এখনও কিছু বলিনি, কারণ একটি মস্ত সমস্যা আছে। আমার সেই নন্দিতাকে আমি কি বলবো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? ওকে কিছু বলতে হবে কেন? চঞ্চল উত্তর দিল, ওকে আমি কথা দিয়েছিলাম ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আচ্ছা পাগল, আমি ভাবলাম, যাকে খুশি বিয়ে করবে, কবে কাকে কি কথা দিয়েছিলে
তাই নিয়ে আজকালকার দিনে কেউ এত ভাবে নাকি? ওর যত সমস্যার সমাধান হয় আমার বাড়ি এসে বসলে। কি যেন ভাবছিল, হঠাৎ উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ, মতলব একটা মাথায় এসেছে। এই সমস্যার সমাধান তো খুব সহজ। সে আর কিছু ভাঙল না, অন্যান্য কথাবার্তা বলে চলে গেল। কিন্তু তার পরদিন সন্ধেবেলা মাঝরাত্রিরের মতো মুখ করে আবার ফিরে এলো, বলল, সর্বনাশ হয়েছে, আমার সব আশা গেল। কেন, কি ব্যাপার? চঞ্চল আস্তে আস্তে সব খুলে বলল। নন্দিতা সেনকে দেখিয়ে দেখিয়ে নন্দিতা চক্রবর্তীর সঙ্গে মাখামাখি করতে করতে চঞ্চল আশা করেছিল নন্দিতা সেনের খুব হিংসে হবে, সিনেমার একনিষ্ঠ নায়িকার মতো সে ফিরে আসবে চঞ্চলের কাছে। কিন্তু দেখা গেল নন্দিতা সেন একটুও মাথা ঘামাচ্ছে না চঞ্চলকে নিয়ে। তখন চঞ্চল নিরুপায় হলো, আস্তে আস্তে অন্তরঙ্গ হয়ে উঠল নন্দিতা চক্রবর্তীর সঙ্গে। কিন্তু নন্দিতা সেনকে সে কথা দিয়েছে, তাকে একেবারে কিছু না বলে সমস্ত সম্পর্ক কাটাতে তার বিবেকে বাঁধল। কিন্তু নন্দিতা সেনের সামনে যাওয়ার মতো মনের জোরও তার নেই। অনেক ভেবে একটা উপায় বার করল সে। সোজা গেল নন্দিতা সেনের মায়ের কাছে, বলল, আপনার মেয়ের সঙ্গে আমার অনেক দিনের ভাব, আমি এবার ওকে বিয়ে করতে চাই। সে জানতো কথা শুনে নন্দিতার মা খুব রেগে যাবেন, হয়তো তাকে বার করে দেবেন বাড়ি থেকে, বলবেন, খবরদার, আমার মেয়ের মায়া বাড়াবে না তুমি। ব্যাস, তখন সেই অন্য নন্দিতা চক্রবর্তীকে বিয়ে করতে তার বিবেকে বাঁধবে না। কিন্তু তা হলো না। নন্দিতা সেনের মা চঞ্চলের কথা শুনে খুব মিষ্টি হাসি হাসলেন, হেসে বললেন, আমি সবই জানি, আমি একদিন তোমারই অপেক্ষায় ছিলাম। কলকাতায় তখন শেষ ফাল্গুনের স্নিগ্ধ সন্ধ্যা। জানালার উপরের আকাশে দপদপ করছে একটি সন্ধ্যা তারা, যেটি দেখলে আপনার আমার সবারই মনে পড়ে আমাদের খুবই চেনা একজনের কথা, যার নাম নন্দিতা সেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।